শুভেচ্ছা, স্বাগত মাছরাঙ্গা নিউজ শোতে। সাথে আছি আমি নাবিলা ফেরদৌস। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার কর্মসূচির জন্য যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছে এর প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে জাতিসংঘ। এই কর্মসূচি সফল করতে সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এই অঙ্গীকার করেন। নির্বাচনকে কেন্দ্র করে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই দিনে প্রধান উপদেষ্টা রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন। এদিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিরপেক্ষভাবে মূল্যায়নে যে আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশ জানিয়েছিল তার সহায়তা দিতে সম্মতি দিয়েছে জাতিসংঘ। সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল রাবার ফাতিমার সোমবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় লাগা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে এমন মানুষও আছে যারা তাকে 5 বছর, 10 বছর, এমনকি 50 বছরও দায়িত্বে থাকতে বলছেন। ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মানুষ দুর্নীতিমুক্ত সুশাসন দেখতে চায় বলেই মূলত এমনটা বলছেন। মেহেদীর প্রতিষ্ঠিত মিডিয়া কোম্পানি জেটিওতে সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে। এতে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদী সরকার না আসে এজন্য কাজ করছে সরকার। সংস্কার, বিচার, এরপর নির্বাচন, মূলত এই 3 ম্যান্ডেট বাস্তবায়নের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। There are also people who say to stay 5 years, stay 10 years, stay 50 years. So the people are saying all kinds of things. You stay. Why election? Who needs an election? Okay, but those are people who don't believe in democracy. Absolutely. The people who believe in democracy say, why can't we have elections sooner? What is the delay? It's not about democracy when they say that. They talk about the good governance. Okay. So we want to see corruption-free governance. Understood. So you stay on because we don't want to get into the chaos after the election. দেশি বিদেশি যারাই বা যে শক্তি ষড়যন্ত্র করবে তাদের জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, দেশি জনগণ নির্বাচনমুখী, সম্ভাব্য প্রার্থীরা ও জনগণ সংযোজনে আছে। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের আয়োজন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে তা বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দুপুরে মগবাজারে আল ফালাহ মিলনায়তনের সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ কর্মসূচি ঘোষণা করে বলেন, সরকার জনগণের দাবি উপেক্ষা করলে দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখা হবে। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ, 10 অক্টোবর রাজধানী সহ বিভাগীয় শহরে গণমিছিল, এছাড়া 12 অক্টোবর সব জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিবে দলটি। যে আমরা অভিন্ন কর্মসূচিতে যারা আন্দোলন করছি, কমনলি পিআর প্রশ্নে আমরা একমত, কিন্তু কেউ লোয়ার হাউসে কেউ আপার হাউসে। এই জন্য পিআরটা আমাদের কমন আছে। তো আমরা এই ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা এখতিয়ারটুকু দিয়েছি যে পিআর তিনি তার মতো করে চাইতে পারবেন। কেউ আপার লোয়ার 2 হাউসে চাইতেছেন, কেউ হয়তো আপারে চাইতেছেন। এখানে আমরা দলগুলোর এখতিয়ারের উপরে স্বাধীনতা দিয়েছি, কিন্তু কমনলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা যে উপযোগী এটার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি।
জাতীয়ভাবে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে জনগণের রায় দ্বারা অনুমোদন করতে হবে এবং তার নতুন সংবিধানে স্থায়ীভাবে যুক্ত করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, নতুন সংবিধান হতে হবে প্রকৃত অর্থে সার্বভৌম ও জনগণ কেন্দ্রিক, ভারতীয় আধিপত্যবাদ ও বহিরাগত প্রভাব থেকে মুক্ত। মোট ৬টি দাবি জানান তারা, যার মধ্যে রয়েছে আওয়ামী লীগ ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করে সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। পার্বত্য অঞ্চলে স্থায়ী সেনা ক্যাম্প করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করারও আহ্বান জানান তারা। জুলাই গণ অভ্যুত্থানের সময় ৪১টি জেলার ৪০৮টি স্পটে হত্যাকাণ্ড হয়েছে, ৫০টিরও বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে। জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের জবানবন্দিতে ট্রাইব্যুনালকে এসব তথ্য জানান মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ দেওয়ার সাক্ষ্যে তিনি জানান, সরকারি হিসেবে মতে জুলাই অভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে। তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এদিকে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাঈদ মামলার ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ ট্রাইব্যুনাল ২-এ হওয়ার কথা থাকলেও সাক্ষী অসুস্থ থাকায় তা স্থগিত করা হয়েছে। আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ৮ দফা দাবিতে চতুর্থ দিনের মতো খাগড়াছড়িতে জম্মু ছাত্র জনতার ডাকে পালিত হচ্ছে সড়ক অবরোধ। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কে অবরোধ কর্মসূচি শিথিল করা হলেও খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বা ঢাকায় কোনো যানবাহন চলছে না। এদিকে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় বহাল রয়েছে ১৪৪ ধারা। জেলায় যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। গতকাল থেকে রাঙামাটি ও বান্দরবানে অবরোধের ডাক দেওয়া হলেও শুধু রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে খাগড়াছড়ি সেনানিবাসে সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি জানানো হয়। এদিকে দুপুরে ক্ষতিগ্রস্ত রামসু বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার। সহিংস ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। বর্তমানে খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত ১৪৪ ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব। ঘটনার জন্য একটি তদন্ত কমিটি, সেটি আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি ৫ সদস্য বিশিষ্ট। এর পাশাপাশি এই যে ৮টি দাবি দেওয়া, তার মধ্যে কিন্তু ৭টি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং পাশাপাশি যে ঘটনার কারণে একটি উদ্রেক, সেই যে অপরাধীদের কিন্তু একজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, বাদ বাকিদেরকে কিন্তু আমরা বিষয়ে কাজ করছি। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ভক্তদের উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী। এদিন সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরের মতো এবারও সকালে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। ফুল, ফল, জল, বেলপাতা, ধূপ, দীপ সহ ষোড়শ উপচারে কুমারী রূপে দেবী দুর্গারই আরাধনা করা হয়। দর্শক, রাজধানীর খামারবাড়ি মণ্ডপ থেকে অষ্টমীর পূজা সম্পর্কে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? নাবিলা, সাধারণত বিকেল বা সন্ধ্যার দিকে আসলে মণ্ডপগুলোতে ভক্ত বা দর্শনার্থীদের ভিড় হয়, কিন্তু আজকে বিকেল ৪টা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে ঢাকাতে। তো বৃষ্টির কারণে মণ্ডপগুলোতে আসলে ভক্তরা তেমন একটা আসতে পারছে না, যে কারণে আমি এখন খামারবাড়ি মণ্ডপে আছি। এখানে খুব একটা ভিড় নেই, মোটামুটি বেশ বিশাল একটা জায়গা নিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে এখানকার অধিকাংশ আসনও ফাঁকা এবং আত্মীয় স্বজন নিয়ে ভক্তরা তাদের দেবী দর্শনে আসলে আসতেও পারছে না এই বৃষ্টির কারণে। বৃষ্টি বন্ধ হলে হয়তো সন্ধ্যার পরে ভিড় বাড়তে পারে, সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আজকে যেহেতু অষ্টমী,
কালকের পরের দিনই আসলে বিসর্জন হবে। তো এখনই আসলে ভক্তদের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিদায়ের সুর দেখতে পাচ্ছি। কালকে নবমী, একদিন পরেই মর্ত ছেড়ে চলে যাবেন দেবী দুর্গা। দেবী দুর্গা এবার একটি ইতিবাচক মানে বার্তা নিয়ে এসেছেন। উনি যেহেতু এবার গজে এসেছেন, অর্থাৎ হাতিতে চড়ে এসেছেন, ওনার বাহন, ইতিবাচক বার্তা নিয়ে এসেছেন। তো ভক্তরা যেটা বলছেন, আগামী বছর মর্তে যেন এরকম ইতিবাচক বার্তা নিয়ে দেবী আসেন, এবং যারা ভক্তরা এসেছেন তারা তাদের প্রার্থনা করেছেন সাংসারিক শান্তি, বৈশ্বিক শান্তি এবং বাংলাদেশের জন্য শান্তি শৃঙ্খলা বিরাজ করে, এই বার্তা দেবীর কাছে ওনারা রেখেছেন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। মহা অষ্টমীতে দুর্গোৎসব সম্পর্কে জানালেন সহকর্মী আনোয়ার হোসেন। খাগড়াছড়িতে কফি চাষের প্রতি আগ্রহ বাড়ছে পাহাড়ি মৌসুমি ফল চাষিদের। পাহাড়ের ঢালে কফি বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। খাগড়াছড়ির রিপোর্টার কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ের ঢালে চাষ করা হচ্ছে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি। হালকা ছায়াযুক্ত স্থানে জুন মাসে রোপণ করা হয় এই দুই জাতের কফি চারা। ফল পুরোপুরি পাকতে সময় লাগে ডিসেম্বর পর্যন্ত। 3 একর মিশ্র ফল বাগানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের 1200 চারা রোপণ করেছিলেন কফি চাষি রতি বিজয় ত্রিপুরা। ফলন ও লাভ ভালো হওয়ায় চাষের জমি বাড়াতে চান তিনি। গত বছর থেকে বিক্রি করা শুরু করছে, ফলনটা অনেকগুলা পাওয়ার আশা করছে আর কি। বছরে 2বার সার দিলে ফলনটা ভালো পাওয়া যায়। রতি বিজয় ত্রিপুরার মতো জেলার রামগড়, মাটিরাঙ্গা সদর ও দীঘিনালা উপজেলার 120 কৃষককে কফির 2 জাতের চারা সরবরাহ করেছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দেয়া হয়েছে এসব চারা। এখন অবধি আমাদের এই কফি চাষের ক্ষেত্রে কোনো প্রকার কীটনাশক বা ফাঞ্জিসাইড স্প্রে করতে হয় না। এবং একেবারে প্রাকৃতিক ভাবেই কৃষক এটিকে চাষাবাদ করতে পারবেন। প্রকল্প পরিচালক জানান 9 জেলায় কাজু বাদাম ও কফির নতুন জাত উদ্ভাবনে গবেষণা শুরু হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026-এর জুনে। আমাদের প্রকল্পের উদ্দেশ্য ছিল কফির 2টা বাংলাদেশে চাষযোগ্য জাত উদ্ভাবন করা। আমরা সেই উদ্দেশ্যটা সফলভাবে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা 2টা জাত উদ্ভাবন করেছি। সেখান থেকে আমি চারা কলম উৎপাদন করছি এবং সেই চারা কলমটা সীমিত পর্যায়ে যে আমাদের যে মেইন যে স্টেক হোল্ডার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তাদেরকে আমরা অফিসিয়ালি এই চারা কলম হস্তান্তর করেছি। এ পর্যন্ত আমাদের প্রায় 186.9 হেক্টর জমিতে আমাদের কফির চাষ করা হয়েছে। বিভিন্ন উপজেলায় কফি আমাদের কৃষকরা হারভেস্ট করছেন এবং তারা কফির যে বিনটা সেটা তারা 600 থেকে 700 টাকা কেজি ধরে বিক্রি করছেন। এই প্রকল্পের কার্যক্রম আরও চলবে আগামী 1 বছর পর্যন্ত। এর মধ্যে আরও অনেক বাগান সৃজন করা হবে। আগামীতে আমি আশা করি এই খাগড়াছড়িতে কফি একটি অর্থকরী ফসল হিসেবে আবির্ভূত হবে। এদিকে পাহাড়ের ঢালে কফি বাগান দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। কফি বাগান প্রথমবারের মতন দেখা, খুব ভালো লাগছে। একদম নতুন নতুন জিনিস শিখতে পারছি। কফির চাহিদা দিন দিন পৃথিবীতে বাড়ছে, সেদিক থেকে আমাদের এখানকার লোকাল ভ্যারাইটি আমি মনে করি যে এটা আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখতে পারবে। এবছর জেলার প্রায় 186.9 হেক্টর জমিতে রোবাস্টা ও অ্যারাবিকা জাতের কফি চাষ করা হয়েছে। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ শো। বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করা গেলে দেশে আবারও লুটপাট হবে, যার সামাল দেওয়ার সক্ষমতা তৈরি হয়নি এখনো, এমন আশঙ্কার কথাও উঠে এসেছে গবেষণা সংস্থা PRI আয়োজিত এক সেমিনারে। একটি দেশের অর্থনীতি কেমন চলছে তা বোঝা যায় রপ্তানি, রেমিটেন্স, রাজস্ব প্রবৃদ্ধি সহ বেশ কয়েকটি সূচকের মাধ্যমে। তথ্য বলছে সবশেষ জুলাই আগস্টে রপ্তানি আয় প্রবৃদ্ধি হয়েছে 9.9% মতো, রেমিটেন্স আয়ে প্রবৃদ্ধি 17%, রাজস্ব আয়ে 21%। মূল্যস্ফীতি নেমে এসেছে গেল 37 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে, যদিও বেসরকারি বিনিয়োগ আর মোট দেশজ উৎপাদন এখনও আছে তলানিতে। সবকিছু মিলিয়ে গেল 11 মাসে দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা এসেছে বলছে PRI। If you measure by foreign reserve accumulation, if you measure it by inflation management, even the inflation remains a bit high. If you measure it by all the cleaning up that is happening in the financial sector, if you look at these broad indicators, you can see some degree
of stabilization taking place. It is very difficult to get that animal spirit, as John Maynard Keynes said, within the economy before the next election. So growth outlook remains kind of stagnant. পিআরএ এর আলোচনায় স্থান পায় ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স সহ সামগ্রিক আর্থিক খাতের সুশাসন নিশ্চিতের বিষয়টি, যেখানে বলা হয় অতীতে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, দক্ষতা আর কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার অভাবে লুটপাট হয়েছে দেশের আর্থিক খাতে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত না করা গেলে আবারও বড় ধরনের লুটপাটের আশঙ্কা আছে এ খাতে। রাজনৈতিক এবং আমলাতন্ত্রের মধ্যে একটা সৎ উদ্দেশ্য দরকার, যেন সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ না করি, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নটা ধরে রাখার জন্য। আলোচনা হয় ব্যাংক একীভূতকরণ নিয়েও, যদিও এই প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই। তাদের মতে দুর্বল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক মার্জারে মিলবে না কোনো সুফল। 2 years ago, I very strongly castigated the government in hurrying up in the merger. They were trying to merge. This is not a good idea. আমাদের অনারেবল গভর্নরকে বলেছি যে স্যার আপনি আর কেন জনগণের উপরে এটার প্রেশার তৈরি করছেন, আপনি এটার প্রেশার দিয়ে দেন আপনার স্টেট ব্যাংকের উপরে। এদেরকে আপনি মানে দুইটা মৃত ব্যাংককে মার্জ করলে এটা যে ভালো হবে এটা হয় না। এ সময় দেশে বাড়তে থাকা বেকারত্ব নিয়ে উদ্বেগ জানান বক্তারা। বেকারত্ব কমাতে ক্ষুদ্র কুটির শিল্পকে আরও বেশি শক্তিশালী করার পরামর্শ দেন তারা। রায়হান শোভন, মাছরাঙা নিউজ শো। গাজার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 20 দফার শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে ইসরায়েল। এই পরিকল্পনায় যুদ্ধবিরতি, গাজা থেকে সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়ের বিষয় রয়েছে। শান্তি প্রতিষ্ঠায় গঠিত বোর্ড অব পিসের নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ট্রাম্প। If accepted by Hamas, this proposal calls for the release of all remaining hostages immediately, but in no case more than 72 hours. Dismantle Hamas's military capabilities, end its political rule, and ensure that Gaza never again poses a threat to Israel. ট্রাম্প আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ের নেতাদের নিয়ে একটি টেকনোক্রেট টিম ও অরাজনৈতিক প্যালেস্টাইনি কমিটি সাময়িকভাবে উপত্যকার প্রশাসনিক কাজ দেখবে। এদিকে এই কমিটির তদারক করবে বোর্ড অব পিস নামের একটি আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সংস্থা, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই। ট্রাম্প আরও জানান, চুক্তি কার্যকর হওয়ার 72 ঘন্টার মধ্যেই গাজায় সকল ধরনের সামরিক অভিযান বন্ধ হবে এবং সব ইসরায়েলি জিম্মির মুক্তি দিতে হবে। বিনিময়ে মুক্তি পাবে শত শত প্যালেস্টাইনি। তবে এই পরিকল্পনায় হামাস সম্মত না হলে তাদের নিশ্চিহ্ন করতে সকল পদক্ষেপ নিতে পারবে ইসরায়েল। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, হাসপাতাল, রাস্তা, বিদ্যুৎ সহ সব অবকাঠামো দ্রুত পুনর্গঠন ও একটি অর্থনৈতিক অঞ্চল গঠন করা হবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, গাজায় ত্রাণ প্রবেশ ও বিতরণ হবে জাতিসংঘ ও তার সংস্থাগুলোর মাধ্যমে। তবে এতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন অন্তর্ভুক্ত আছে কিনা তা স্পষ্ট নয়। সংস্থাটি বর্তমানে গাজার দক্ষিণে ত্রাণ বিতরণ করছে। যারা গাজা ছাড়তে চাইবে তাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। তবে এই চুক্তি সম্পর্কে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই উদ্যোগকে শান্তির পথে বড় এক অগ্রগতি হিসাবে দেখছেন। তবে সব পক্ষের আন্তরিকতা ছাড়া এটি বাস্তবায়ন কঠিন। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ শো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল শান্তি পুরস্কার যেন নিয়েই ছাড়বেন। 7টি যুদ্ধ থামানোর কারণে 7টি নোবেল পুরস্কারের দাবিদার, এমন কথাও বলেছেন ট্রাম্প। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য রীতিমতো প্রচারে নেমেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ ব্যবহার করে বারবারই দাবি করেছেন এই পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। সবশেষ গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণেও তিনি একই দাবি করেছেন। আমি 7টি যুদ্ধ থামিয়েছি, প্রতিটি দেশের নেতাদের সাথে আলোচনা করেছি, কিন্তু চুক্তি চূড়ান্ত করতে সাহায্য করার জন্য জাতিসংঘের কাছ থেকে কখনো কোনো ফোন পাইনি। তবে বিশেষজ্ঞদের মত ভিন্ন। তাদের মতে ট্রাম্প নোবেল পাবেন না।
কারণ তিনি বৈশ্বিক শৃঙ্খলা নষ্ট করছেন, যা নোবেল কমিটি খুবই গুরুত্বের সাথে দেখে। নোবেল ইতিহাসবিদ অ্যাশলে ইসভিন মনে করেন, ট্রাম্পের এই সম্মানজনক পুরস্কার পাওয়ার কোনো যোগ্যতাই নেই। ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জেতা একেবারেই অসম্ভব। তিনি বলেছেন তিনি মানুষ হত্যা দেখতে ঘৃণা করেন, কিন্তু এখনও তিনি গাজায় চলমান গণহত্যাকে সমর্থন করছেন। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইলে বলা আছে, শান্তিতে নোবেল এমন কাউকে দেয়া উচিত যিনি বিভিন্ন দেশের মধ্যে সৌহার্দ্য বাড়াতে সবচেয়ে বেশি বা সেরা কাজটি করেছেন। পিস রিসার্চ ইনস্টিটিউট অসলোর পরিচালক নিনা গ্রেগারের মতে, ট্রাম্প তা করছেন না। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করেছেন। পুরনো বন্ধু ও মিত্রদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। আগামী 10 অক্টোবর চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ শো। দর্শক, এ ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।